আজকের গল্পটা হাং গংজু নামের একটা স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে। একদিন স্কুলের সব টিচার মিলে গংজুকে কমন রুমে ডেকে পাঠায়। তারা গংজুকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে। উত্তরে গংজু শুধুমাত্র এটুকুই বলে যে আমি যে কোনো শব্দের ভেতরেই মিউজিককে ফিল করতে পারি, আমি গান গাইতে অনেক ভালোবাসি। এখান থেকে বোঝা যায় যে মিউজিক গংজুর কতটা প্রিয়। এরপর সে আরো বলে আমি কোনো ভুল করিনি, কোনো অন্যায়ও করিনি। তার এই কথাগুলো শোনার পরেও টিচার তাকে স্কুল থেকে বের করে দেয়। কিন্তু তাদের এমন অদ্ভুত কাজের পেছনে মূল কারণটা কি সেটা জানার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। সেদিন স্কুল থেকে বের করে দেওয়ার পর গংজু ওই শহরটা ছেড়ে অন্য একটা শহরে শিফট হওয়ার সিদ্ধান্ত নেয়। তাই সে নিজের জিনিসপত্র গোছগাছ করতে শুরু করে। এমন সময় তার একজন টিচার এসে তাকে বলে তুমি শুধুমাত্র তোমার প্রয়োজনীয় জিনিসগুলোই গুছিয়ে নাও, বাকি জিনিসপত্র তোমার বাবা পাঠিয়ে দেবে। লোকটার নাম ছিল লি। লি তাদের স্কুলেরই একজন টিচার, কিন্তু সে গংজুকে সবসময় সাপোর্ট করত। আর লি তাকে অন্য একটা শহরে নিয়ে গিয়ে নতুন স্কুলে ভর্তি করে দেয়, যাতে তার পড়াশোনা বন্ধ না হয়ে যায়। নতুন শহরে গংজুর থাকার মতো কোনো জায়গা ছিল না, তাই লি তাকে নিজের মায়ের কাছে নিয়ে যায়। লির মা একটা অপরিচিত মেয়েকে নিজের বাড়িতে থাকতে দিতে মোটেও রাজি হয় না, কিন্তু পরবর্তীতে লির জোড়াজোড়ির কারণে সে বাধ্য হয়ে গংজুকে নিজের বাড়িতে থাকতে দেয়। তবে সেটা শুধুমাত্র এক সপ্তাহের জন্য। লি অবশ্য তাতেই রাজি হয়ে যায়, কারণ একটা সপ্তাহ সময় পেলে সে গংজুর জন্য একটা থাকার ব্যবস্থা অবশ্যই করতে পারবে। তবে লি তার মাকে গংজুর পরিচয় অথবা তাকে কেন স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে সেসবের কোনো কিছুই জানায় না। পরদিন সকালে গংজু তার নতুন স্কুলে যায়। ক্লাসে যাওয়ার পর টিচার তাকে বাকি সবার সাথে পরিচয় করিয়ে দেয়। ক্লাস শেষে বাড়ি ফেরার পথে গংজু একটা সাইবার ক্যাফেতে যায়। সেখানে গিয়ে সে একটা ফোন নাম্বারের মাধ্যমে তার মাকে খোঁজার চেষ্টা করে। আসলে গংজুর মা অনেক আগেই তাকে আর তার বাবাকে ছেড়ে চলে গিয়েছিল। আর কোনো মাধ্যম দিয়ে হয়তো সে খোঁজ পেয়েছিল যে তার মা গত 3 বছর ধরে এই শহরে আছে, কিন্তু সে কোথায় আছে সেটা গংজু জানতো না। আর তাই সে ইচ্ছা করেই ওই শহরে শিফট হয়েছে, যাতে সে তার মাকে খুঁজে বের করতে পারে। সাইবার ক্যাফে থেকে বের হয়ে গংজু একটা সুপার শপে যায়, যেখানে লি এর মা চাকরি করত। সেখানে গিয়ে লি এর মাকে তার কাজে সাহায্য করে। এটা দেখে লি এর মা বেশ খুশি হয়ে যায় আর তাকে আদর করে বাড়িতে নিয়ে যায় আর একসাথে ডিনার করে। পরদিন সকালে স্কুলে গিয়ে গংজু দেখতে পায় কয়েকটা মেয়ে একসাথে গানের প্র্যাকটিস করছে। তাদেরকে দেখে গংজুর বেশ ভালো লাগে, কারণ সে নিজেও গান গাইতে ভীষণ ভালোবাসত। কিন্তু পরক্ষণেই কেন যেন তার মন খারাপ হয়ে যায় আর সে সেখান থেকে চলে যায়। এরপর একদিন সে স্কুলের সুইমিং পুলে সাঁতার প্র্যাকটিস করছিল। প্র্যাকটিস শেষে সে পুল থেকে বের হয়ে ওয়াশরুমে চলে যায় আর সেখানে গিয়ে সে গুনগুন করে গান গাইতে শুরু করে। তখন ইনহি নামের একটা মেয়ে বাইরে থেকে তাকে গান গাইতে শোনে। গংজুর গান শুনে ইনহি মুগ্ধ হয়ে যায় আর সেই গানটা মোবাইলে রেকর্ড করে নেয়। মেয়েটা গংজুর ক্লাসমেট ছিল, তাই সে সাথে সাথেই গংজুর কাছে গিয়ে সে রেকর্ডিংটা শোনায় আর বলে তোমার গানের গলা তো ভীষণ সুন্দর, তুমি আমাদের গ্রুপে জয়েন করো, তাহলে আমরা একসাথে গানের প্র্যাকটিস করতে পারবো। আর তুমি সাথে থাকলে তো আমরা যে কোনো কম্পিটিশন খুব সহজেই জিতে যাব। কিন্তু গংজু তার প্রশংসায় খুশি না হয়ে উল্টো রেগে যায় আর তাকে বলে তুমি আমার পারমিশন না নিয়ে আমার ভয়েস কেন রেকর্ড করেছো? এরপর যদি আর কখনো তুমি এমন কাজ করো তাহলে তোমার নামে আমি প্রিন্সিপালের কাছে কমপ্লেইন করব। তার কথাগুলো শুনে ইনহি অবাক হয়ে যায়। সাধারণত মানুষের প্রশংসা করলে তারা খুশি হয়, কিন্তু গংজুর এমন আজব আচরণের কারণটা সে বুঝে উঠতে পারে না। তবে গংজুর মানা করা সত্ত্বেও ইনহি তার পেছন ছাড়ে না। সে বারবার গংজুকে কনভিন্স করার চেষ্টা করে। তখন গংজু বেশ কড়া ভাষায় বলে আমার থেকে দূরে থাকো। এরপর সে আবারও তার মাকে খুঁজতে বেরিয়ে পড়ে। অনেক কষ্টে সে তার মায়ের অফিসের অ্যাড্রেসটা জোগাড় করেছিল আর তাই সে ওই অ্যাড্রেস অনুযায়ী লোকেশনে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে তার মা একটা সুপার শপে কাজ করছে। 3 বছর পর নিজের মাকে দেখে গংজু ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু তার মা তাকে দেখে খুব একটা খুশি হতে পারে না, কারণ এখন সে নতুন একজন পার্টনারকে খুঁজে পেয়েছে আর তাকে নিয়ে সে এখন বেশ ভালোই আছে। তাই সে আর তার অতীতের স্মৃতিগুলোকে মনে রাখতে চায় না, নতুন করে সে আর কোনো ঝামেলায় জড়াতে চায় না। মায়ের কথা শুনে গংজুর মনটা খারাপ হয়ে যায়। তখন সে তার মাকে জানায় আমি এখানকার একটা স্কুলে অ্যাডমিশন নিয়েছি। সেটা শুনে গংজুর মা তাকে ওয়ার্নিং দেয় যে সে যেন আর কখনো এখানে না আসে। মায়ের কথাগুলো শুনে গংজুর মন ভেঙে যায় যে মাকে খোঁজার জন্য সে এত কষ্ট করেছে, এতটা পথ পাড়ি দিয়েছে, সে কিনা আজ তাকে তাড়িয়ে দিল। এসব ভেবে কাঁদতে কাঁদতে গংজু সেখান থেকে বেরিয়ে যায়। পরদিন সকালে স্কুলে থাকাকালীন গংজুর ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। কলটা রিসিভ করার সাথে সাথেই ওপাশ থেকে একটা লোক বলে ওঠে আমি কিমের বাবা। এটা শোনার সাথে সাথেই গংজু ভীষণ ঘাবড়ে যায় আর সে সাথে সাথেই ফোনটা কেটে দিয়ে লকারের ভেতর রেখে দেয়। কে এই কিম? আর তার বাবার ফোন পেয়ে গংজু কেন এত ভয় পেল? এই প্রশ্নের উত্তরগুলো আপনারা কিছুক্ষণ পর পেয়ে যাবেন। তো পরদিন স্কুলে যাওয়ার পর গংজু লক্ষ্য করে সেই মিউজিকের প্র্যাকটিসের রুমটা ফাঁকা। তখন সে ধীরে ধীরে সেই রুমের ভিতরে গিয়ে একটা গিটার হাতে নিয়ে বাজাতে শুরু করে। এরপর একটা সময় সে মনের অজান্তেই গান গাইতে শুরু করে। গানের মাধ্যমে সে হয়তো নিজের দুঃখগুলোকে ভোলার চেষ্টা করছিল। এমন সময় ইনহি আর তার বন্ধুদেরকে নিয়ে ওই রুমের সামনে চলে আসে।
তারা ভিতরে উকি মেরে দেখে গঞ্জু সেখানে গান গাচ্ছে। তারা চুপচাপ বাইরে দাঁড়িয়ে গঞ্জুর গান উপভোগ করতে থাকে। গঞ্জু যখন সেটা লক্ষ্য করে তখন গিটারটা রেখে সেখান থেকে বেরিয়ে যায়। ইনহি আর তার বন্ধুরাও গঞ্জুর পিছন পিছন হাঁটতে শুরু করে। তারা গঞ্জুকে জিজ্ঞাসা করে, তুমি এত সুন্দর গান কোথা থেকে শিখেছ? গঞ্জু তাদের কোনো কথার উত্তর দেয় না। তখন ইনহি তাকে বলে, আমি আবারও তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাও, তাহলে আমরা তোমার কাছ থেকে গান শিখতে পারবো। গঞ্জু তখনও কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এভাবেই একটা সপ্তাহ পার হয়ে যায়। তার মানে হলো এখন তাকে লিদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তাই সে নিজের জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু লিয়ের মা তখন তাকে বাধা দিয়ে বলে, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি যতদিন ইচ্ছা ততদিন এখানে থাকতে পারো। তার কথাগুলো শোনার পর গঞ্জু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ সে তখনও ভালো থাকার জায়গা জোগাড় করতে পারছিল না। তাই সে লির মায়ের কথা মতো এই বাড়িতেই থেকে যায়। আর সে লির মায়ের সাথে মিলে তার সুপার শপেও কাজ করতে শুরু করে। শুধু তাই নয়, সে ইনহিদের সাথে মিলে গানের প্র্যাকটিস করতে শুরু করে দেয়। এরপর একদিন লি তাদের বাড়িতে আসে গঞ্জুর সাথে দেখা করার জন্য। লি তাকে জানায় কিম সহ বাকি 43 জনের সাজা হয়ে গেছে, তারা সবাই এখন জেলে। কথাটা শুনে গঞ্জু ভীষণ খুশি হয়। পরদিন স্কুলে যাওয়ার পর ইনহি তাকে একটা ভিডিও দেখায়। আসলে সেদিন গঞ্জু তাদের প্র্যাকটিস রুমে বসে যে গানটা গিয়েছিল সেটা ইনহিরা রেকর্ড করে নেয়, আর সেই ভিডিওটাকে একটা মিউজিক কোম্পানির এজেন্টের কাছে পাঠিয়ে দেয়। ইনহি গঞ্জুকে জানায় যে তার গানটা এজেন্সির লোকেদের ভীষণ পছন্দ হয়েছে। গঞ্জু তখন খুব শান্ত গলায় ইনহিকে জিজ্ঞেস করে, তুমি কি এই রেকর্ডিংটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপলোড করেছো? ইনহি তখন বলে, না, এটা আমি তাদেরকে মেইল করেছি। এটা শোনার পর গঞ্জু মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তখন ইনহি তার পেছন পেছন গিয়ে তাকে জিজ্ঞেস করে, তোমার সমস্যাটা কোথায়? এটা তোমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি হতে পারে, তুমি কেন এই সুযোগটাকে হাতছাড়া করে দিচ্ছ? তখন গঞ্জু রেগে গিয়ে বলে, তুমি শুধুমাত্র আমার পেছনেই কেন পড়ে আছো? তোমার কি আর কোনো কাজ নেই? তখন ইনহি বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার বন্ধু হতে চাই। তার কথা শুনে গঞ্জু বেশ খুশি হয় আর তাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়ি যাওয়ার পর তারা দুজন মিলে গল্প করতে শুরু করে। কথায় কথায় ইনহি গঞ্জুকে জিজ্ঞেস করে বসে, তোমার বয়ফ্রেন্ড কয়টা? গঞ্জু হেসে উত্তর দেয়, 44টা। এটা শুনে ইনহি ভীষণ অবাক হয়ে যায়। তবে সে ধরে নেয় যে গঞ্জু হয়তো তার সাথে মজা করছে, আর তাই সে গঞ্জুর কথাটা হেসে উড়িয়ে দেয়। কিন্তু তার এই ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না যে গঞ্জু আসলে নিজের হাসির আড়ালে তার মনের কষ্টটা তার সাথে শেয়ার করেছে। আর আমি এই কথাটা কেন বললাম সেটা জানতে হলেও আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। সেই রাতে হুট করে গঞ্জুর বাবা গঞ্জুকে ফোন করে আর তার সাথে দেখা করতে চায়। গঞ্জুর সাথে সাথেই তার বাবার সাথে দেখা করতে চলে যায়। সেখানে যাওয়ার পর গঞ্জুর বাবা তাকে একটা পেপার দিয়ে সেটাতে সাইন করতে বলে। যখনই গঞ্জু পেপারটা পড়তে শুরু করে তখনই তার বাবা তাকে থামিয়ে দিয়ে বলে, পড়ার কোনো প্রয়োজন নেই, শুধু সাইন করলেই হবে। গঞ্জু তখন সরল মনে পেপারটায় সাইন করে দেয়। সাইন করা হয়ে গেলে গঞ্জুর বাবা তাকে বলে, নিজের খেয়াল রেখো। এই কথা বলে সে সেখান থেকে চলে যায় আর গঞ্জুও নিজের বাড়িতে ফিরে আসে। পরদিন সকালে স্কুলে গিয়ে গঞ্জু জানতে পারে যে এজেন্সির লোকেরা তাকে গান গাওয়ার জন্য সিলেক্ট করেছে। এটা শুনে সবাই ভীষণ খুশি হয়ে যায় আর সেই সাথে গঞ্জুও ভীষণ খুশি হয়। সেই খুশিতে তারা একটা ছোটখাটো পার্টির আয়োজন করে। পার্টিতে তারা সবাই মিলে অনেক গল্প গুজব করে। এরই মাঝে তাদের মধ্যে একটা মেয়ে গঞ্জুকে জিজ্ঞেস করে, তোমার স্বপ্ন কি? তখন গঞ্জু উত্তর দেয়, আমার স্বপ্ন আমি একদিন 25 মিটার পথ সাঁতার কেটে পার হব। তার কথাটা শুনে সেখানে থাকা সবাই ভীষণ অবাক হয়। আর এটা অবাক হওয়ার মতোই একটা কথা, 25 মিটার সাঁতার কাটা আবার কোনো মানুষের স্বপ্ন হতে পারে? তবে কেউই এই বিষয়টা নিয়ে আর কোনো কথা বাড়ায় না। সেদিন বাড়ি ফেরার পথে লি গঞ্জুকে ফোন করে আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি রিসেন্টলি কোনো পেপারে সাইন করেছো? গঞ্জু উত্তর দেয়, হ্যাঁ, আমার বাবা আমাকে একটা পেপার দিয়েছিল, আমি সেটাতে সাইন করেছি। এই কথা শুনে লি ভীষণ রেগে যায় আর তাকে বকাঝকা করতে শুরু করে, কারণ সে লিকে না জানিয়েই ওই পেপারটাতে সাইন করেছিল। গঞ্জুকে বকাঝকা করে সে ফোনটা কেটে দেয়। সেদিন বাড়ি ফেরার পর গঞ্জু অনেকবার তার বাবাকে ফোন করে, কিন্তু প্রত্যেকবারই ফোনটা বন্ধ দেখাচ্ছিল। তখন গঞ্জু ধরে নেয় যে তার বাবা হয়তো তার সাথে প্রতারণা করেছে। যাই হোক, পরদিন স্কুলে যাওয়ার পর ইনহি ও তার বন্ধুরা মিলে গঞ্জুকে একটা সারপ্রাইজ দেয়। আসলে তাদের টিমের একটা মেয়ে গঞ্জুর গাওয়া একটা গান সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিল আর সেখানে গঞ্জুর সব ডিটেলসও দেওয়া ছিল। গঞ্জুর গাওয়া সেই গানটা রাতারাতি ভাইরাল হয়ে যায়। সবাই তার গানের অনেক প্রশংসা করে আর তাতে ইনহি আর তার বাকি বন্ধুরা ভীষণ খুশি হয়। তারা ভেবেছিল যে গঞ্জুও ব্যাপারটা জানার পর খুব খুশি হবে, কিন্তু গঞ্জু উল্টে তাদের উপর রেগে যায়। রেগে গিয়ে সে ওই মেয়েটাকে ওই পোস্টার ডিলিট করতে বলে, কিন্তু মেয়েটা তার কথায় রাজি হয় না। এটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। সেদিন ক্লাসে বসে থাকা অবস্থায় অনেকগুলো লোক এসে গঞ্জুকে উল্টো পাল্টা কথা বলতে শুরু করে। তাদের প্রত্যেকের হাতে একটা করে পেপার ছিল। তারা গঞ্জুকে সেই পেপারে সাইন করার জন্য জোড়াজুড়ি করতে থাকে।
আসলে ওই লোকগুলো হলো সেই 43টা ছেলের বাবা মা, যাদের জেলে যাওয়ার খবর লি এসে গংজুকে জানিয়েছিল। আর তারা নিজেদের সন্তানকে জেল থেকে ছাড়ানোর জন্য গংজুকে ওই পেপারগুলোতে সাইন করতে বলে। গংজু কোনো রকমে তাদের হাত থেকে পালিয়ে অন্য একটা রুমে গিয়ে লুকিয়ে কাঁদতে শুরু করে। গল্পটা এতদূর শোনার পরেও আপনারা অনেক কিছুই এখনো পরিষ্কারভাবে বুঝতে পারেননি, তাই তো? তবে এখন বিষয়টা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তবে বিষয়গুলো ভালোভাবে বোঝার জন্য আগে আমাদেরকে গংজুর অতীতের গল্পগুলো জেনে আসতে হবে। একটা সময় গংজু একটা সুপার শপে কাজ করত। একদিন সেই সুপার শপে সেখানকার মালিকের ছেলে কিম আসে। গংজু তখন শপে একাই ছিল। কিম তাকে কোনো টাকা পয়সা না দিয়েই কয়েক প্যাকেট চিপস আর সাথে আরো কিছু স্ন্যাক্স উঠিয়ে নিয়ে বের হয়ে যায়। গংজু ভেতর থেকে দেখতে পায় যে কিম সেগুলো নিয়ে তার বন্ধুদের সাথে শেয়ার করছে। কিম ওই জিনিসগুলোর বিল পে না করলেও গংজু তাকে কিছুই বলে না, কারণ ওই শপের মালিক তো কিমের বাবাই ছিল। এদিকে কিমের সাথে আবার গংজুর বেস্ট ফ্রেন্ড জিসুর রিলেশন ছিল। জিসু আর গংজু একই ফ্ল্যাটে থাকতো, আর গংজুর অনুপস্থিতিতে কিম মাঝে মাঝে তাদের ফ্ল্যাটে গিয়ে আড্ডা দিত। গংজু বিষয়টা জানতো আর জিসুকে বাধা দেওয়ার চেষ্টাও করত, কিন্তু খুব বেশি জোর করা তার পক্ষে সম্ভব ছিল না, কারণ কিম আর তার বন্ধুরা স্বভাবের দিক থেকে মোটেও ভালো ছিল না। তার উপর আবার চাকরির মায়া, তাই গংজুরও বিশেষ কিছু করার ছিল না। একদিন কাজ শেষে বাড়ি ফিরে গংজু দেখে কিম তার বন্ধুদের নিয়ে তাদের ফ্ল্যাটে এসে আড্ডা দিচ্ছে আর মদ খাচ্ছে। এটা দেখে গংজু ভীষণ রেগে যায় আর তাদেরকে তখনই সেখান থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু তারা গংজুর কথায় রাজি হয় না, উল্টো তাকে নানা ধরনের হুমকি দিতে শুরু করে। এরপর এক কথা দুই কথায় তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। তখন গংজু পুলিশকে ফোন করে জানায় যে কিছু আজে বাজে ছেলে তাদের বাড়িতে এসে তাদেরকে বিরক্ত করছে। তখন কিমের এক বন্ধু গিয়ে গংজুর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে পুলিশকে বলে, আপনি একদম বিশ্বাস করবেন না স্যার, আমি ইন্সপেক্টর দাইসুনের ছেলে সুজিন, আর আমার এক ফ্রেন্ড আপনার সাথে প্রাঙ্ক করার জন্য আপনাকে ফোন করেছে। অফিসার তার কথা বিশ্বাস করে নেয় আর ফোনটা রেখে দেয়। এরপর থেকে কিম আর তার বন্ধুরা মিলে প্রতিদিন তাদের বাড়িতে এসে পার্টি করতে শুরু করে, আর গংজুকে সেগুলো মুখ বুজে সহ্য করতে হয়, কারণ এখন পুলিশও তার কথায় বিশ্বাস করবে না। একদিন কিম তার সাথে করে 43টা ছেলেকে নিয়ে আসে পার্টি করার জন্য, আর সুজিন তখন একটা গ্লাসের ভেতরে ড্রিঙ্কসের সাথে ড্রাগস মিশিয়ে সেটা কিমকে ধরিয়ে দেয় গংজুকে খাওয়ানোর জন্য। কিম গংজুর কাছে গিয়ে ড্রিঙ্কসটা খাওয়ার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু গংজু সেটা খেতে চায় না আর তাদেরকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। তখন কিম বলে, আচ্ছা তুমি যদি এই ড্রিঙ্কসটা খেয়ে নাও তাহলে সবাই এখান থেকে চলে যাব। তার কথা শুনে গংজু ড্রিঙ্কসটা খেয়ে নেয়। এরপর ওই ছেলেগুলো মিলে তার উপর অমানবিক অত্যাচার শুরু করে, একে একে প্রত্যেকে গংজুকে রেপ করে। আর ঠিক সেই সময় কিমের বাবা গংজুদের বাড়িতে চলে আসে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সে কিমের এমন আচরণ দেখে বিন্দুমাত্র রাগারাগি করে না, এমনকি পুলিশকেও এ ব্যাপারে কিছুই জানায় না, বরং চুপচাপ নিজের ছেলেকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সেই ভোরে জিসু গিয়ে তাদের বাড়ির পাশে থাকা লেকটায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, কারণ ওই রাতে শুধু গংজুর উপরেই নয়, জিসুর উপরেও সমান তালে পাশবিক অত্যাচার চালানো হয়। আর জিসু সেটা মেনে নিতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। তবে গংজু মানসিক দিক থেকে বেশ স্ট্রং ছিল, তাই সে নিজের জীবন শেষ না করে নতুন করে বাঁচার সিদ্ধান্ত নেয়। তবে অতীতের সেই স্মৃতিগুলো কখনোই তার পিছু ছাড়েনি, আর তাই সে চাইলেও সুন্দরভাবে জীবনযাপন করতে পারে না। ওই ছেলেগুলোর বাবা মা যখন গংজুর কাছে গিয়ে তাকে ডিস্টার্ব করছিল, তখনই সেখানে পুলিশ চলে আসে। পুলিশ অফিসার পুরো বিষয়টা সামলে নেয়, আর সেখান থেকে স্কুলের সবাই গংজুর ভয়ঙ্কর অতীত সম্পর্কে সবকিছু জেনে যায়। এরপর সেই অফিসার গংজুকে বাড়িতে পৌঁছে দেয়, আর তখন লির মাও সবকিছু জেনে যায় যে গংজুকে কেন স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, আর সে কেন সেই শহর ছেড়ে এসে নতুন একটা শহরে থাকতে শুরু করে। গংজু তখন আর কোনো উপায় না দেখে লিদের বাড়ি ছেড়ে নতুন কোনো ঠিকানার উদ্দেশ্যে রওনা হয়, কারণ সে কোনোভাবেই চাচ্ছিল না তার অতীতের সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো তাকে তাড়া করে নিয়ে বেড়াক। তবে যাওয়ার সময় ওই পুলিশ অফিসার তাকে বাধা দেয় আর তাকে একটা পেপার দিয়ে বলে, যাওয়ার আগে অন্তত এই পেপারটায় সাইন করে যাও, কারণ তুমি যদি সাইন না করো তাহলে কিমকে জেল থেকে ছাড়ানো যাবে না। লোকটা তাকে জোর করছিল, কারণ কিমের বাবার কথা অনুযায়ী কিম নির্দোষ ছিল। গংজু তখন তার কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে বারবার তার বাবাকে ফোন করতে থাকে, কিন্তু এবারও তার বাবার ফোন বন্ধ পাচ্ছিল। এরপর সে লিকে ফোন করে। লি তাকে জানায় যে তার বাবা সিঙ্গিং কম্পিটিশনের নাম করে এজেন্সির কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে, আর তার সাথে ঘটে যাওয়া ওই জঘন্য ঘটনাটাও ভাইরাল হয়ে গেছে। গংজু তখন বুঝে উঠতে পারছিল না যে তার এখন কি করা উচিত, আর সে এখন কোথায় যাবে। তাই সে কোনো কিছু না ভেবেই একটা ট্রেনে উঠে বসে। তখন তার কাছে ইনহির একটা মেসেজ আসে। মেসেজে লেখা ছিল, আমরা যেটা করেছি সেটা ভুল করেছি, তার জন্য আমাদের ক্ষমা করে দাও, আর তোমার সাথে যা হয়েছে তাতে তোমার কোনো দোষ ছিল না, তাই তুমি আমাদের কাছে ফিরে আসো। মেসেজটা পড়ে গংজু ইমোশনাল হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই গংজুর লাগেজটা একটা ব্রিজের উপর রাখা, আর সেখান থেকে কেউ একজন লেকের পানিতে ঝাঁপ দেয়। আসলে সেই মেয়েটা গংজুই ছিল। সেও তার বান্ধবী জিসুর মতো লেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল, আর এই জন্যই সে সাঁতার শিখতে এত আগ্রহী ছিল, কারণ সে সব সময় ভাবত যদি পানিতে ঝাঁপ দেওয়ার পর তার মন পরিবর্তন হয়ে যায়
তখন যদি সে সাঁতার না জানে তাহলে তো তার পক্ষে বাঁচা সম্ভব হবে না। তার বান্ধবী যিশুও তার মতো সাঁতার জানতো না, তাই সে ভাবে যিশুও হয়তো পানিতে ঝাঁপ দেওয়ার পর নিজের মন পরিবর্তন করতে চেয়েছিল, কিন্তু সাঁতার না জানার কারণে সে হয়তো বাঁচতে পারেনি। গংজু পানিতে ঝাঁপ দেওয়ার পর যখন তার যিশুর কথা মনে পড়ে তখন সে সাঁতরে পাড়ে ওঠার চেষ্টা করতে থাকে। আর এর মধ্য দিয়েই আজকের গল্পটা শেষ হয়ে যায়।